তোমাদের প্রত্যেককে এলিটে স্বাগত। আজকে আমরা হিউম্যান ফিজিওলজির নতুন একটা চ্যাপ্টার সম্পর্কে ডিসকাস করব, সেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম সম্পর্কে। অলরেডি আমরা দুটো হিউম্যান ফিজিওলজি পড়েছি আর একটা প্ল্যান্ট ফিজিওলজি থেকে পড়েছি। আজকে আবারও হিউম্যান ফিজিওলজি। আজকের চ্যাপ্টার হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয়। আমরা জানি যে আমাদের মানব শরীরের ভিতরে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ থাকে। হার্ট আছে, স্টোমাক আছে, কিডনি আছে, বিভিন্ন রকমের মাসলস আছে। এই যে ইন্টারনাল অর্গান গুলো আছে তার সাথেও রিলেটেড কিছু মাসলস আছে। এই যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অর্গান আমরা দেখছি, এগুলো কি করে একে অপরের সাথে তাল মিলিয়ে কাজ করে। এই তাল মিলিয়ে কেন কাজ করে? যাতে বডি সবকিছু প্রপারলি করতে পারে, প্রপার ফাংশন সে দেখাতে পারে। এই যে তাল মিলিয়ে কাজ করা, একেই বলছি আমরা সমন্বয়। এখানে একটা ছবি অ্যাটাচ করেছি, সেটা কি যে এই বাচ্চা ছেলেটার পেছনে একটা কুকুর দৌড়াচ্ছে বা কুকুরে তাড়া করেছে। যখন কুকুরে তাড়া করবে তখন কি আমাকে জোরে দৌড়াতে হবে। এবার জোরে দৌড়াতে গেলে আমার কি লাগবে? জোরে দৌড়াতে গেলে আমার বেশি পরিমাণে এই মাসল যেগুলো রয়েছে পায়ে, সেগুলোকে অ্যাক্টিভ হতে হবে। অ্যাক্টিভ কি করে হবে? অ্যাক্টিভ হবে একটাই ভাবে, তার প্রচুর পরিমাণে এটিপি লাগবে। এটিপি আমরা কোথা থেকে পাই? এতদিনে আমরা প্রত্যেকে জেনে গেছি যে এটিপি কিভাবে জেনারেট করে। তার জন্য কি কি দরকার? আমার অক্সিজেন দরকার, গ্লুকোজ দরকার। গ্লুকোজকে বার্ন করে তারপরে আমি এটিপি পাবো। তাহলে এখানে মাসলসের একটা কাজ রয়েছে। এটিপি কোথা থেকে পাচ্ছি? গ্লুকোজের থ্রুতে। গ্লুকোজকে বার্ন করে পাচ্ছি আমি এটিপি। তাহলে গ্লুকোজ কিভাবে পাবো? খাবারের মাধ্যমে পাবো। অক্সিজেন কিভাবে পাবো? আমি শ্বাসতন্ত্রের মাধ্যমে পাবো। তাহলে কি কি দেখলাম? যে মাসলসটাকে অ্যাক্টিভ হতে গেলে এত কিছু দরকার। এবার গ্লুকোজ অথবা এই যে অক্সিজেন আমি বললাম, যেটা থেকে আমরা এটিপি পাচ্ছি, এই গ্লুকোজ বা অক্সিজেন কি হয়? রক্ত বাহের থ্রুতে সারা দেহে সে পৌঁছে যায়। এবার যখন আমাকে জোরে দৌড়াতে হবে তখন বেশি পরিমাণে গ্লুকোজ লাগবে, আবার বেশি পরিমাণে অক্সিজেন লাগবে। তখন রক্ত বাহের কি করবে? বেশি পরিমাণে অক্সিজেন গ্লুকোজ সরবরাহ করবে। সেটা কিভাবে করবে? তার জন্য আমার কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, মানে আরো দ্রুত রক্তবাহে দিয়ে রক্ত গ্লুকোজ সরবরাহ হতে থাকবে। আবার একই সাথে কি হবে? অক্সিজেন যেহেতু আমার প্রয়োজন, আমার শ্বাসক্রিয়ার হারও বেড়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে কিভাবে হার্ট বুঝবে যে তার কার্ডিয়াক আউটপুট বাড়াতে হবে, সাথে স্ট্রোক ভলিউম বাড়াতে হবে, হার্ট রেট বাড়াতে হবে, আর ফুসফুসকেও বুঝতে হবে যে আমাকে এবারে অক্সিজেন বেশি পরিমাণে সরবরাহ করতে হবে। কি করে এরা দুজন বুঝবে? ব্রেন থেকে একেও আবার একেও সিগন্যাল পাঠানো হবে। আমরা পরিপাক সম্পর্কে যখন পড়েছিলাম তখনও দেখেছিলাম নার্ভাস সিস্টেমের কিছু ইনভলভমেন্ট রয়েছে। আবার শ্বাসক্রিয়াও যখন পড়েছিলাম তখনও দেখেছিলাম যে মেডুলা অবলঙ্গাটা, যেটা ব্রেনেরই একটা পার্ট, সেখান থেকে কিন্তু সিগন্যাল আসে। তাহলে কি কি দেখলাম? যে মাসলসকে অ্যাক্টিভেট করার জন্য আমার হৃৎপিণ্ড, ফুসফুস, স্নায়ুতন্ত্র একত্রে একে অপরের সাথে তাল মিলিয়ে কাজ করছে। এই যে তাল মিলিয়ে কাজ করা, এটাকে আমরা বলছি সমন্বয়। হতে পারে কোনো একটা সময় দুটো অর্গান, আবার সেই একই সময় অন্য দুটো অর্গান একে অপরের সাথে তাল মিলিয়ে কাজ করছে। এই যে তাল মিলিয়ে কাজ করা বা সমন্বয়ের মাধ্যমে কাজ করছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এটা দুটো ভাবে হয়ে থাকে। কি কি দুটো প্রসেস রয়েছে? একটা হচ্ছে হরমোন, যেটা আমরা এন্ডোক্রিনোলজিতে পড়বো। এখন শুধু ব্রিফ আইডিয়া নেব, এরপরে ইন ডিটেলসে যখন এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করা হবে প্রত্যেকটা হরমোন সম্পর্কে আমরা জানবো। আর দ্বিতীয় হচ্ছে স্নায়ুতন্ত্র। হরমোন সম্পর্কে যদি বলি তাহলে কি হয়? হরমোন নির্দিষ্ট কোনো গ্ল্যান্ড থেকে বা গ্রন্থি থেকে তৈরি হয়। এখানে ধরো এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন আমরা পেয়েছি। এই গ্ল্যান্ডের কিন্তু কোনো রকমের ডাক্ট থাকে না। ডাক্ট কি? ধরো এটা যদি একটা গ্ল্যান্ড হয়, এই যে গলা বা নেকের মতো যে পোর্শনটা পাচ্ছে সেটা হচ্ছে ডাক্ট। কিন্তু হরমোন যে সমস্ত গ্ল্যান্ড থেকে রিলিজ হয় তাদের কোনো রকম ডাক্ট থাকে না। আর এরা কি করে? ডাইরেক্টলি
বেরিয়ে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। এই হরমোন রক্তের মধ্যে চলে যাবে, রক্তের মধ্যে গিয়ে যেখানে তার দরকার সেই অঙ্গে গিয়ে তার কাজ দেখাবে। ধরো এখানে দূরে একটা কোথাও এই নামক কোনো অর্গান আছে যার এই থাইরয়েড হরমোনটা প্রয়োজন। এ কি করে বুঝবে যে থাইরয়েড হরমোন চলে এসেছে? ঠিক যেমন তালা চাবি হয়, নির্দিষ্ট চাবি যেমন নির্দিষ্ট তালা দিয়েই খোলে, ঠিক এরও মাথাতে কিছু রিসেপ্টর থাকবে, সেটা হচ্ছে স্পেসিফিক, সেটা হচ্ছে থাইরয়েড রিসেপ্টর। রিসেপ্টর আর কিছুই না, এগুলো হচ্ছে ছোট ছোট প্রোটিনের স্ট্রাকচার। এবার যার কাছে এই থাইরয়েডের রিসেপ্টর আছে তার সাথে থাইরয়েড হরমোনটা বাইন্ড করে যাবে, তারপরে তার যাবতীয় যা কাজকর্ম আছে সেটা দেখাবে। এইভাবে হরমোন কাজ করে। আর হরমোনের স্টাডিটা হচ্ছে এন্ডোক্রিনোলজি। স্নায়ুতন্ত্রে কি হয়? স্নায়ুতন্ত্রে আমরা জানবো প্রধান যে জিনিসটা আমরা স্নায়ুতন্ত্রে পড়বো সেটা হচ্ছে স্নায়ুকোষ। এই যেমন ধরো হাতে যদি ছ্যাঁকা লাগে বা গরম কোনো একটা হাড়ি রয়েছে বা কোনো একটা কড়াই রাখা আছে, তার কাছে যদি আমার হাতটা আচমকা ঠেকে যায়, আমি কি করব? সঙ্গে সঙ্গে হাতটা দূরে সরে নিই। অথবা আবার কি করতে পারি, ধরো চোখের মধ্যে যদি হঠাৎ করে তীব্র আলো আসে, আমি চোখের পাতাটা সঙ্গে সঙ্গে ফেলে দিই। তাহলে এই যে রেসপন্স গুলো পাচ্ছি বিভিন্ন স্টিমুলাসের কারণে, সেটা আমার স্নায়ুতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। এই স্নায়ুতন্ত্র প্রধানত দুটো জিনিস নিয়ে তৈরি, এক হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ, আর দ্বিতীয় হচ্ছে নিউরোগ্লিয়া। আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে তার 50%-এরও বেশি নিউরোগ্লিয়া নিয়ে তৈরি। নিউরোগ্লিয়া হচ্ছে সাপোর্টিং সেলস হিসেবে কাজ করে বা সাপোর্ট স্টাফ বলতে পারি। নিউরোগ্লিয়ার উদাহরণ কি? সোয়ান কোষ একটা নিউরোগ্লিয়ার উদাহরণ। এছাড়া আরো অনেক রকমের নিউরোগ্লিয়া আমাদের স্নায়ুতন্ত্রে আছে। আর এবারে আমরা দেখব স্নায়ুতন্ত্রের মধ্যে নিউরনের গঠন সম্পর্কে এবং বেসিক কয়েকটা নিউরনের টাইপস। আমরা ছোট থেকে ক্লাস 9-10-এ নিউরনের কিন্তু গঠন আমরা জেনে এসেছি। এমনকি আমাদের সময়ও নিউরনের গঠন সম্পর্কেও কিন্তু বোর্ডের এক্সামে কোশ্চেন আসতো যে এর গঠন বর্ণনা করো, অথবা একটা চিত্র সহকারে একটা নিউরনের গঠন সংক্ষেপে বর্ণনা করো, এই ধরনের প্রশ্ন। তো বেসিক নিউরনের টাইপস কি? আমরা এমনিতে জানি যে নিউরন কেমন দেখতে হয়, এরকম লম্বা ধরনের হয়। নিউরন সম্পর্কে একটা কথা বলে রাখবো যে নিউরন হচ্ছে আমাদের দেহে লংগেস্ট বা দীর্ঘতম কোষ। তাহলে এখান থেকে একটা শর্ট কোশ্চেন আমরা পেয়ে গেলাম। আরো একটা জিনিস আমরা জানবো যে নিউরন কিন্তু বিভাজিত হতে পারে না, অর্থাৎ এর সেল ডিভিশন প্রপার্টি নেই। আমরা দেখেছিলাম যখন উদ্ভিদ সম্পর্কেও পড়েছিলাম যে ভাজক কলা কি করছিল, বা ভাজক কোষ বিভাজিত হয়ে একটা থেকে দুটো কোষে পরিণত হচ্ছিল। এর ক্ষেত্রে কিন্তু সেই প্রপার্টিটা নেই। নিউরন কিন্তু একটা কোষ আর দীর্ঘতম কোষ, তা সত্ত্বেও এর কোন রকম সেল ডিভিশন প্রপার্টি আমরা দেখতে পাই না, কারণ এর মধ্যে একটা কোষাঙ্গাণু আছে যেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কোষের মধ্যেই থাকে। নিউরনের ক্ষেত্রে সেন্ট্রোজোমটি নিষ্ক্রিয় অবস্থায় অর্থাৎ ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তাই সেল ডিভিশন করতে পারে না। এবার দেখে নি বেসিক নিউরনের টাইপ। এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপোলার নিউরন। কেন মাল্টিপোলার নিউরন? এই যে মধ্যে গোল মতো অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর কোষ দেহ, বা এটাকে সাইটনও বলে। এর আশেপাশ থেকে অনেকগুলো শাখা প্রশাখার মতো বেরিয়েছে, অনেকগুলো, এগুলোকে বলা হয় ডেনড্রাইট। আর লম্বা যে শাখার মতো দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে অ্যাকশন। অর্থাৎ মাথায় অনেকগুলো ডেনড্রাইটের শাখা প্রশাখা রয়েছে, লম্বা একটা অ্যাকশন রয়েছে, আর মিডিলে রয়েছে সেল বডি বা সাইটন। এই ধরনের যেটা আমরা দেখতে পাচ্ছি নিউরন, তাকে আমরা বলবো মাল্টিপোলার নিউরন। মোস্টলি এইটাই আমরা দেখতে পাই। এরপর হচ্ছে মিডিলে কোষ দেহটা রয়েছে, একদিকে রয়েছে ডেনড্রাইটস বা ডেনড্রন, আরেক দিকে রয়েছে অ্যাকশন। দুটো যেহেতু আমরা এর বাহু দেখতে পাচ্ছি তাই এটাকে বলা হয় বাইপোলার নিউরন। সিউডো ইউনিপোলার তোমাদের সিলেবাসে নেই, এটা লাগবে না। এরপর দেখব ইউনিপোলার নিউরনটা কি। ইউনিপোলার নিউরন হচ্ছে একদিকে থাকবে কোষ দেহ আর তারই এক সাইডে ডেনড্রাইটস থাকবে, তার সাথে অ্যাকশনও থাকবে।
সাধারণত এটা ভ্রূণ অবস্থায় যখন থাকে তখন এই ইউনিপোলার নিউরনটা দেখা যায়। মোস্টলি বললাম মাল্টিসেলুলার। আর বাইপোলার নিউরন কোথায় দেখা যায়? আমাদের চোখের রেটিনার মধ্যে এই বাইপোলার নিউরনটা দেখা যায়। এবার দেখে নেব যে নিউরনের বেসিক স্ট্রাকচারটা কি। এই হচ্ছে একটা বেসিক নিউরনের স্ট্রাকচার। মিডিলের এটা হচ্ছে আমার সেল বডি বা সাইটন। এর থেকে যে শাখা প্রশাখাগুলো বেরিয়েছে সেটা হচ্ছে আমার ডেনড্রাইট বা ডেনড্রন। এর মাঝখানে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস ছাড়াও এর মধ্যে আমরা কিছু দানা দানা অংশ দেখতে পাই। এটাকে বলা হয়, কেবলমাত্র এটা কিন্তু সেল বডি আর ডেনড্রাইট অবধি বিস্তৃত থাকে। এই যে দানা দানা অংশগুলো দেখতে পাচ্ছি একে বলে নিজল দানা। এটা কি কি দিয়ে তৈরি? এটা হচ্ছে আমাদের রাইবোজোম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? কোষ অঙ্গাণু, যেটা কোষের মধ্যে থাকে। কোষের মধ্যে যেমন গলগি বডি, মাইটোকন্ড্রিয়া থাকে, ঠিক তেমনই রাইবোজোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন বলছি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই ধরনের হয়, এক হচ্ছে স্মুথ, আরেকটা হচ্ছে রাফ। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম দানা দানা রাইবোজোম লেগে থাকে তাহলে সেটাকে আমরা বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে নিজল বডি কি কি নিয়ে গঠিত? এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, রাইবোজোম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে লম্বা মতো অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার অ্যাক্সন। এটা হচ্ছে আমার অ্যাক্সন টার্মিনাল। এই যে প্রান্তে এরকম খাঁজকাটা জিনিসগুলো দেখা যাচ্ছে এটাকে বলা হয় সাইন্যাপটিক নব। সাইন্যাপটিক নবের মধ্যে কিছু ভেসিকলস থাকে বা থলির মতো অংশ থাকে, একে বলে সাইন্যাপটিক ভেসিকলস। এই সাইন্যাপটিক ভেসিকলস এর মধ্যে কি থাকে? নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারই আমাদের সিগন্যালকে ট্রান্সমিট করতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় এই অ্যাকশনকে ঘিরে এক ধরনের কোষ থাকে, এগুলোই হচ্ছে আমার সোয়ান কোষ। আবার সোয়ান কোষের মধ্যে কিন্তু আরো একটা জিনিস থাকতে পারে যেটা হচ্ছে আমার লিপিডের লেয়ার। যদি লিপিডের লেয়ার থাকে সোয়ান কোষের মধ্যে তাহলে তাকে বলা হয় মায়োলিন সিদ। দুটো যে সোয়ান কোষের মধ্যে বা মায়োলিন সিদের মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছি সেই গ্যাপটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। তাহলে এই হচ্ছে আমার বেসিক একটা নিউরনের স্ট্রাকচার। এখানেও সেটা একই রকম ছবি আছে। এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে তার ডেনড্রাইট বা ডেনড্রন, অ্যাক্সন, অ্যাক্সন টার্মিনাল। এবার এই যে অ্যাকশন টার্মিনাল রয়েছে এখান থেকেও কিন্তু আরো একটা নিউরনের স্টার্ট হতে পারে। দুটো নিউরনের যে মিলন স্থল তাকে আমরা কি বলছি? তাকে বলছি আমরা সাইন্যাপস। যখন সিগন্যাল আসবে আস্তে 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 এর মধ্যে দিয়ে পরিবাহিত হবে, শেষে এসে কি হবে? এই যে এখানে আমরা বলেছিলাম সাইন্যাপটিক ভেসিকলস থাকে, সাইন্যাপটিক ভেসিকলস থেকে নিউরোট্রান্সমিটার এই সাইন্যাপসে গিয়ে রিলিজ হবে। রিলিজ হওয়ার পর এই নিউরোট্রান্সমিটার পরবর্তী যে নিউরন আছে তার সাথে গিয়ে বাইন্ড করবে। এখানে আরো একটা জিনিস মনে রাখবে যে অ্যাক্সনের মধ্যে যে সাইটোপ্লাজমটা থাকে তাকে আমরা বলবো অ্যাক্সোপ্লাজম। আর অ্যাক্সনের যে মেমব্রেনটা রয়েছে এটা তো সেল, সেই জন্য সেলের মধ্যে তো মেমব্রেন থাকবে। অ্যাক্সনের মেমব্রেনকে বলা হয় অ্যাক্সোলেমা। এবার দেখব যে এই যে স্নায়ুতন্ত্র বললাম, এই স্নায়ুতন্ত্রের কিন্তু দুটো ভাগ রয়েছে। এক হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দুই হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কিরকম ব্যাপারটা ঠিক? ধরে নিই এটা একটা মানুষ, এর ব্রেন এবং ব্রেন থেকে যে লম্বা স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড আমরা দেখতে পাই সেটা নিয়ে তৈরি হচ্ছে আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। অর্থাৎ এটা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড। আরেকটা কি পড়লাম আমরা? প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা
পেরিফেরাল নার্ভাস সিস্টেম। অনেক সময় পেরিফেরাল নার্ভাস সিস্টেম না বলে এটাকে পিএনএস বলতে পারে, আর এটা হচ্ছে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অথবা সিএনএস। এই যে ব্রেন দেখতে পাচ্ছি আর স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছি, এর থেকেও কিন্তু জোড়ায় জোড়ায় নার্ভ বের হয় দুদিক থেকে, প্রত্যেকটাই জোড়ায় জোড়ায়। আবার স্পাইনাল কর্ড থেকেও কিন্তু এরকম নার্ভ দুই দিকেই বের হবে। তাহলে দুটো জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভ আর দুই হচ্ছে স্পাইনাল নার্ভ। এই সেন্ট্রাল নার্ভ আর স্পাইনাল নার্ভ নিয়ে গঠিত হচ্ছে আমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এরপরে দেখবো যে এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম রয়েছে তারও আবার কতগুলো ভাগ রয়েছে। তার আগে আমরা জেনে নিব কয়েকটা টার্ম সম্পর্কে। নার্ভ কি, গ্যাংলিয়া কি, ট্র্যাক্ট কি আর নিউক্লিয়াস কি। এই যে বললাম এইটা হচ্ছে একটা নিউরন। নিউরন কি করে, সব সময় এরকম একসাথে গ্রুপ হয়ে থাকে। তাহলে একদিকে দেখতে পাচ্ছি সেল বডি গুলো রয়েছে আর একদিকে দেখতে পাচ্ছি এর অ্যাকশন গুলো গ্রুপ হয়ে রয়েছে। যদি দেখতে পাই কেন্দ্রীয় বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে এই যে গ্রুপ অফ সেল বডি রয়েছে বা বান্ডেল অফ সেল বডি রয়েছে, তাহলে তাকে বলবো আমরা নিউক্লিয়াস, অর্থাৎ বান্ডেল অফ সেল বডি ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। একই রকম ভাবে যদি এই সেল বডি গুলো আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে তাহলে তাকে বলবো আমরা গ্যাংলিয়া। যদি এই অ্যাকশনের বান্ডেলটা আমাদের পিএনএস এ থাকতে পারে অথবা কোথায় থাকতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকতে পারে, তাহলে বান্ডেল অফ অ্যাকশন ইন পিএনএস একে বলবো আমরা নার্ভ। আর একই রকম ভাবে বান্ডেল অফ যদি অ্যাকশন থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তাহলে তাকে আমরা বলবো ট্র্যাক্ট। তাহলে যদি আমি হঠাৎ করে বলি যে ব্রেনের মধ্যে এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, তাহলে কি বুঝবো? এটার মানে আমরা এটাই ধরে নেবো যে এখানে আমি গ্রুপ অফ সেল বডির কথা বলছি। এবার কি হয়, ব্রেনকে ঘিরে এরকম সেল বডির অনেক লাইনিং থাকে আর তার নার্ভ গুলো বা মানে তার অ্যাকশন গুলো ভিতরের দিকে বিস্তৃত থাকে। আর একটু আগে আমরা দেখছিলাম যে অ্যাকশনকে ঘিরে কি ছিল, মাইলিন সিদ। সেই জন্য কি হয়, বাইরের দিকটা ব্রেনের গ্রে কালারের দেখায় আর ভিতরের দিক মানে ভিতরের দিকেও অ্যাকশন আছে, অ্যাকশনকে ঘিরে আমাদের মাইলিন সিদ আছে, তাই ভিতরের দিকটা দেখায় হচ্ছে হোয়াইট। তাই বাইরের লেয়ারটাকে বলা হয় গ্রে ম্যাটার আর ভেতরের লেয়ারটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। এবার দেখিনি যে নিউরন কি কি রকমের হতে পারে। এমনিতে তো নিউরনের বেসিক টাইপ আমরা ওর স্ট্রাকচার অনুযায়ী পড়েছি। এবার দেখবো যে নিউরনের কাজ অনুযায়ী নিউরনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। ধরো এটা হচ্ছে স্পাইনাল কর্ড, আর স্পাইনাল কর্ড থেকে আমরা দেখেছিলাম যে জোড়ায় জোড়ায় নার্ভ বের হয়। ধরো এটা ধরো আমার হচ্ছে হাত, এখানে কোনো একটা মশা বসেছে আর এখানে আমাদের কি আছে, নার্ভ আছে। এবার মশা যখন এসে বসবে তখন এই নিউরন কিন্তু সেন্স করতে পারবে। প্রথমে কি হবে, সেন্সটা বা স্টিমুলাস, মশা হচ্ছে এক্ষেত্রে আমাদের স্টিমুলাস, সেন্সটা কি হবে, প্রথমে এই নিউরন দিয়ে ভেতরের দিকে যাবে, তারপরে স্পাইনাল কর্ডে যাবে। স্পাইনাল কর্ডের এখানেও ধরো নার্ভ রয়েছে। এবার কোথায় যাবে, ব্রেনে যাবে, ব্রেনেও ধরো এরকম নার্ভ রয়েছে। তাহলে ইনফরমেশন কি হলো, হাত থেকে প্রথমে স্পাইনাল কর্ড হয়ে আমাদের ব্রেনে গেল। এই যে ইনফরমেশনটা আমরা নিয়ে যাচ্ছি যে নার্ভের থ্রুতে বা যে নিউরনের থ্রুতে নিয়ে যাচ্ছি, সেই ধরনের নিউরনকে আমরা বলবো সেন্সরি নিউরন। এবার নিয়ে গেছি, একই রকম ভাবে কি হলো, ব্রেনে যাওয়ার পরে এখান থেকে আবার ইনফরমেশন আসবে। এখানেও ধরো আরো একটা নিউরন রয়েছে,
সে আবার হাতের কাছে নিয়ে আসবে ইনফরমেশনটা, যে তখন বলবে যে হয় তুই মশাটাকে মার, তাহলে হাতটাকে একটু নাড়া যাতে মশাটা উড়ে চলে যায়। এই যে ইনফরমেশনটা আমি ব্রেন থেকে আবার নিয়ে আসলাম, এটাকে বলা হয় মোটর নিউরন। আবার কোন কোন নিউরনের মধ্যে বা নার্ভের মধ্যে দুটো ধরনের ফাংশনই দেখা যায়, সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো মিক্সড নার্ভ। যেহেতু স্পাইনাল কর্ডের মধ্যে এই যে নার্ভগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু সেন্সরি আর মোটর এই দুটো ফাংশনই পারফর্ম করে, তাই এটা স্পাইনাল কর্ডের যে আমরা নার্ভ দেখতে পাই সেগুলো হচ্ছে মোটর নার্ভ। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে নার্ভগুলো দেখতে পাই সেটা সেন্সরিও হতে পারে, মোটরও হতে পারে, আবার মিক্সডও হতে পারে। তাহলে এই তিন ধরনের নার্ভ সম্পর্কে আমরা জানলাম। এরপরে দেখবো যে এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম সম্পর্কে জেনেছি, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম, দুই হচ্ছে অটোনোমাস নার্ভাস সিস্টেম। অটোনোমাস মানে যেই কথাটা আমরা এমনিতেও পরিচিত যে অটোনোমাস ইউনিভার্সিটি বলি, ঠিক সেটাই সেই রকমই হচ্ছে আমাদের এই অটোনোমাস নার্ভাস সিস্টেম, যে নিজে নিজেই সব কাজ করে। আরেকটা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। তাহলে এবার বুঝে নি যে সোম্যাটিক নার্ভাস সিস্টেম আমরা কাকে বলবো। এই যে আমি কথা বলছি, কথা বলার সময় জিভ নড়ছে, ঠোঁট নড়ছে, আমি হাঁটাচলা করছি, হাত পায়ের মাসলস নড়ছে, এগুলো কিন্তু আমি আমার নিজের ইচ্ছে মতো করতে পারছি। নিজের ইচ্ছে মতো করতেও পারি, নিজের ইচ্ছে মতো থামিয়েও দিতে পারি। এটাকে বলা হচ্ছে ভলেন্টারি অ্যাকশন, যেটা কার মাধ্যমে হচ্ছে, ভলেন্টারি মাসলস এর মধ্যে দিয়ে হচ্ছে। এই সমস্ত কাজ যে নার্ভাস সিস্টেমের থ্রুতে হয় তাকে বলা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। এবার চলে আসি অটোনোমাস নার্ভাস সিস্টেম কাকে বলবো। অটোনোমাস নার্ভাস সিস্টেম যেটা হতে পারে ইনভলেন্টারি মাসলস, অর্থাৎ যে মাসলস গুলোর কাজ আমার কন্ট্রোলের মধ্যে নেই। যেমন আমরা যখন খাদ্যের পরিপাক সম্পর্কে পড়েছিলাম তখন পেরিস্টালসিস নামক একটা জিনিস পড়েছিলাম, যে খাবার গলবিল থেকে স্টোমাকের দিকে কিভাবে যায়, যে এটা যদি খাদ্য নালীটা হয় আর তার আগে আছে গলবিল, খাদ্য নালীতে যখন খাবারটা এসে পৌঁছায় তখন এই গ্রাস নালীর ক্রম সংকোচন প্রসারণের পরে আস্তে 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 সে স্টোমাকের মধ্যে দিয়ে পৌঁছে যায়। তখন এখানেও কিছু মাসলস থাকে, এই মাসলস গুলোকে কিন্তু আমি নিজের ইচ্ছে মতো সঞ্চারিত করতে পারি না। এই মাসলস গুলোকে বলা হচ্ছে ইনভলেন্টারি মাসলস, যেগুলো আমার ইন্টারনাল অর্গানের মধ্যে রয়েছে। এই সমস্ত মাসলস এর থ্রুতে যখন এই স্নায়ুতন্ত্র কাজ করে তখন তাকে বলা হয় অটোনোমাস নার্ভাস সিস্টেম। অটোনোমাস নার্ভাস সিস্টেমের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। জিনিসটা কি, এটাকে আবার বলা হয় ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। কিভাবে মনে রাখবে, সিম্প্যাথি আমাদের কখন দরকার হয়, যখন আমরা বিপদে পড়ি। ধরো আমার সামনে বাঘ চলে এসেছে, তখন কি হয়, আমার হার্টবিট বেড়ে যায়, কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। প্রথমে কি হয়, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়া মানে কি, স্ট্রোক ভলিউম বেড়ে যাওয়া, হার্ট রেট বেড়ে যাবে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনও বেড়ে যাবে। ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন মানে কি, আমরা দেখেছিলাম যে হার্টের 4টে চেম্বার রয়েছে, উপরে দুটো অলিন্দ, নিচের দুটো নিলয়। নিলয় তখন জোরে জোরে আরো বেশি করে পাম্প করবে। তাহলে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স দেখা যাচ্ছে এই সিম্প্যাথেটিক নার্ভের ক্ষেত্রে। এবার আমি যখন নর্মাল কন্ডিশনে রয়েছি, ধরো নর্মাল বসে আছি, বা এখন তোমরা সবাই চুপচাপ বসে থেকে ক্লাস করছো, তখন যে আমরা রেসপন্স গুলো দেখতে পাই সেটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের থ্রুতে কন্ট্রোল হয়। তাহলে এই হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ভাগ, সোম্যাটিক নার্ভাস সিস্টেম, অটোনোমাস নার্ভাস সিস্টেম। অটোনোমাসের দুটো ভাগ, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কখন দেখতে পাচ্ছি, ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, মানে হয় তুমি লড়াই করো না হলে তুমি সেখান থেকে পালিয়ে যাও, এই দুটোই তোমার কাছে চয়েস রয়েছে। আরেকটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে এই ছিল আমাদের নার্ভাস সিস্টেমের বেসিক ক্লাস। এর পরের দিন আমরা দেখব যে নার্ভাস সিস্টেমের থ্রুতে কিভাবে কোনো ইনফরমেশন আমরা নিচ্ছি এবং সেটাকে নিউরনের থ্রুতে পরিবাহিত করছি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।